একটা কৌতূহল কিন্তু আজকে সত্যিই জাগছে। এর মধ্যে জগদীপ ধনখড় মহাশয় এবং ওম বিড়লা মহাশয় দুজনের মধ্যে দেখা হয়েছে কিনা এবং দুজনের সঙ্গে হ্যান্ডশেক করে একে অপরের পিঠ চাপড়ে বলেছেন কিনা ওয়েল ডান, কনগ্রাচুলেশনস। কারণ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে দুজনের কম্বাইন্ড স্কোর আপ তাক 141। এই মুহূর্তে যদি দেখা যায় দুজনের সঙ্গে হ্যান্ডশেক করছেন এবং পেছনে একটা গান বাজছে বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুবহান আল্লাহ, তাহলে কিন্তু ভিডিওটা একদম ভাইরাল হয়ে যাবে। যাই হোক, আজ আমরা যখন এই পর্বের জন্য স্ক্রিপ্ট তৈরি করছিলাম আমাদের দলে যারা রয়েছেন তারা আমাকে জিজ্ঞেস করলেন যে স্কুলের একদম শেষ দিনে কি হয়েছিল তোমার মনে আছে? আমি বললাম হ্যাঁ, আমি গার্লস স্কুলে পড়তাম, শেষ দিন আমরা খুব কান্নাকাটি করেছিলাম, দেখা হবে না বলে, খুব মিস করবো একে অপরকে, স্কুলকে, সুন্দর সুন্দর নোটস দিয়েছিলাম একে অপরকে, খুবই সুন্দর একটা দিন ছিল, বেশ মনে রাখার মতো, এবং তার সঙ্গে দুঃখও ছিল। এবার আমার দলে যারা অল বয়েজ স্কুলে পড়েছেন তারা বললেন আমরা শেষ দিন কি করেছিলাম জানো? আমরা ওই যে যাকে পছন্দ করতাম না সে তাকে পিটিয়ে দিলাম কিছুক্ষণ, তারপরে একটু দেয়ালে 4-5টা গালাগালি লিখে দিলাম আর ফ্যানের ব্লেডগুলো বেঁকিয়ে দিয়েছিলাম। আমি প্রশ্ন করলাম কেন, এসব কারণটা কি এগুলো করার? তাদের উত্তর ছিল যে না, এরপরে তো আর দেখা হবে না, স্কুলে টুলে আসতে হবে না, নো কনসিকুয়েন্সেস, এরপরে একেবারে ছুটি, পরীক্ষার প্রিপারেশন, তারপর পরীক্ষা, তারপর রেজাল্ট নিতে শুধুমাত্র স্কুলের অফিসে আসতে হবে, ব্যাস কোনো সমস্যা নেই, তাই শেষ দিন এসব করে দিয়েছিলাম। দিস ডাজন্ট মেক এনি সেন্স টু মি, কিন্তু আজকের এই পর্বটা পুরোটা শুনতে শুনতে দেখবেন ইট মেক্স সেন্স। প্রথম পয়েন্ট, দেখুন সংসদে যে বিরোধীরা রয়েছেন তাদেরকে কিছু করতে তো হবে। গত 5 বছর ধরে তারা খুব একটা কিছু করতে পারেননি, তার কারণটা হচ্ছে বিজেপির যা সংখ্যাগরিষ্ঠতা সংসদে রয়েছে তাতে ওই বিরোধীদের উপস্থিতিটা তো একটা আনুষ্ঠানিক ব্যাপারে পরিণত হয়েছে। তো শেষ 5 বছরে তারা নানান রকম চেষ্টাই করেছেন। একবার যেমন একটা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের বিরুদ্ধে ওই নো কনফিডেন্স মোশন এনে প্রধানমন্ত্রীকে যাতে ফ্লোরে নিয়ে আসা যায় সেই চেষ্টা তারা করেছিলেন। বিরোধীরাও ভালো করেই জানতেন নো কনফিডেন্স মোশনে কিছু হবে না, কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টান্ট ছিল। এইবার এই যে শীতকালীন অধিবেশন সংসদে চলছে, এই সংসদের শীতকালীন অধিবেশনের পরে কিন্তু ছুটি, পরীক্ষার প্রিপারেশন, তারপর পরীক্ষা, তারপরে আবার আসছে বছর দেখা হবে, মানে লোকসভা নির্বাচনের প্রচার, লোকসভা নির্বাচন, এবং তারপর আবার যারা যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে দেখা হবে। অতএব লোকসভা নির্বাচনের আগে এই যে শীতকালীন অধিবেশন, লাস্ট যে পার্লামেন্টের ফুল সেশন, সেখানে বিরোধীরা কিচ্ছু করবেন না, কোনো পলিটিক্যাল স্ট্যান্ড করবেন না, সেটা তো হতে পারে না। এবং তারই সঙ্গে ইতিমধ্যেই যে ঘটনাটা ঘটে গেছে, পার্লামেন্ট ব্রিজ যেটা হয়েছে, কয়েকজন ঢুকে পড়েছিলেন, রং বোমা নিয়ে ঢুকে পড়েছিলেন, একেবারে যাতা অবস্থা। সেখান থেকে অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন উঠে এসেছে যে পার্লামেন্টের সিকিউরিটি তাহলে কোন জায়গায় রয়েছে, কি হচ্ছে, তো সেটা নিয়ে বিরোধীরা কোনো কিছুই করবেন না, এটা তো হতে পারে না। অতএব বিরোধীরা সেই সুযোগটা পেয়েছেন, তারা সেগুলো করেছেন, দে হ্যাভ প্রোভোকড, এবং তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আবার এইখানটাতে দেখুন এক পেশে যুক্তি অনেকেই খাড়া করতে পারেন, কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে শাসক দল মানে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে যদিও অনেকবার বলা হচ্ছে যে যারা ঢুকে পড়েছিলেন, যারা রংবোমা ছুড়েছেন তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে, ইন্ডিয়া জোটের যোগাযোগ রয়েছে, কিন্তু তারপরেও কেন্দ্রের শাসক দলও এটা খুব ভালো করেই জানেন যে ওই যারা ঢুকে পড়েছিলেন তারা কিন্তু ওই শাসক দলেরই একজন সাংসদের পাস ব্যবহার করে ঢুকেছিলেন। এইটাও কিন্তু সরানোর বা এটা অস্বীকার করারও কোনো জায়গা নেই। এসব নিয়ে ইনভেস্টিগেশন চলছে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা এই ইস্যুটাকে পেয়েছেন, সেই ইস্যুটাকে তারা পার্লামেন্ট ফ্লোরে ব্যবহার করেছেন। আবার উল্টো দিক থেকে যদি আপনি দেখেন, শাসক দলও এই লাস্ট পার্লামেন্ট সেশনে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দেখাবে না, শক্তির প্রদর্শন করবে না, সেটা কি হতে পারে? তারাও সেটা করেছেন এবং এই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, বিরোধী সাংসদদের সাসপেন্ড করাটা কোনো নতুন বিষয় নয়, এর আগেও শোনা গেছে, কিন্তু এইবারে একটা রেকর্ড নাম্বার সামনে এসেছে, বলা হচ্ছে 141 জন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ডেড হয়েছেন। দ্বিতীয় পয়েন্ট, কল্যাণ ব্যানার্জি ইজ আ ম্যান ইন আ রং প্রফেশন। তিনি এই প্রফেশনে থেকে রীতিমতো তাঁর পোটেনশিয়ালটাকে ওয়েস্ট করছেন বলে মনে হয়। মানে উকিল বা রাজনীতিবিদ না হয়ে উনি কিন্তু ভালো গায়ক হতে পারতেন, কিংবা বাংলা সিনেমার কাকু হতে পারতেন। মানে আমি জানি না আপনারা কোনোদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এজলাসে দেখেছেন কিনা, তার নাটকীয়তা দেখেছেন কিনা, কিংবা যে সমস্ত জলসাতে তাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয় সেখানে তার পারফরমেন্স দেখেছেন কিনা। এসব জায়গায় কিন্তু তার একটা আলাদাই অ্যাপিল আছে। এবং আজ যেমনটা দেখা গেছে লোকসভার চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড় মহাশয়কে নকল করছিলেন, মিমিক করছিলেন, এবং সেইটা রেকর্ড করছিলেন রাহুল গান্ধী এবং সৌগত রায়, শতাব্দী রায়, তাদেরকেও দেখা গেছে পাশে বসে সবাই হাসছিলেন। এবার বিষয়টা হলো উল্টো দিকে যখন জগদীপ ধনখড় মহাশয়ের মতো একজন মানুষ রয়েছেন, আপনি যে দিককারী হন না কেন, যাকেই সমর্থন করুন না কেন, বুক ঠুকে আপনি কিছুতেই বলতে পারবেন না যে ওই মানুষটি সম্পূর্ণ নিরপেক্ষ, যে চেয়ারেই উনি বসুন না কেন। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে যখন জগদীপ ধনখড় রাজ্যপাল ছিলেন সেই সময় যা সমস্ত কাণ্ডকারখানা দেখেছি, তাতে জগদীপ ধনখড় মহাশয় তৃণমূল কংগ্রেসের সাংসদদের ডেকে মালপোয়া খাওয়াবেন, পরিস্থিতি এমন যে একেবারেই হবে না, সে তো জানাই কথা।
অ্যাজ ইউজুয়াল কল্যাণবাবুর এই মিমিক্রি নিয়েও কিন্তু জগদীপ ধনখড় খুবই দুঃখিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটা খুব খারাপ হয়েছে আর উনি কিন্তু অপমানিতও বোধ করেছেন। এবার দেখুন, দুদিকে দুজন যারা রয়েছেন তারা দুজনেই দুজনকে দুচক্ষে দেখতে পারেন না, দুজনেই বয়স্ক মানুষ, তারই সঙ্গে আপনাদের মনে রাখতে হবে দুজনেই কিন্তু রাজনীতিতে রয়েছেন। একদিকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম থিয়েট্রিক্যাল একজন প্লেয়ার রাজনৈতিক মঞ্চের, তেমনি জগদীপ ধনখড় মহাশয় যখন পশ্চিমবঙ্গে ছিলেন তিনি কিন্তু রোজ অপমানিত বোধ করতেন এবং একটা সময় তাকে অপমানিত বাবু বলে ডাকা হতো। দেখুন, এসব শুনে রাগ করে আমার বিরুদ্ধে বড় বড় প্যারাগ্রাফ লিখে কোনো লাভ নেই। বছরের শেষ আপনাদেরই দ্বারা নির্বাচিত সাংসদরা সংসদে গিয়ে এইসব কাণ্ড কারখানা করছেন, এই হঠকারিতার যে নমুনা সেসব তারা সামনে রাখছেন, সেখানে তারা যেসব কাজ করছেন, মানে বলা যেতে পারে বুড়ো খোকারা যেসব কাজ করছেন, সেগুলো বলার জন্য আমাকে দোষ দেওয়াটা কিন্তু একেবারেই সাজে না। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছেন যে কোনো পার্টির টাকায় কিন্তু আমাদের এই চ্যানেলটা চলে না। আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন, যারা দর্শক শ্রোতা রয়েছেন, তারা থ্যাঙ্কস বাটন ক্লিক করে বা জয়েন বাটন ক্লিক করে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান, তার মাধ্যমেই আমাদের চ্যানেলটা চলে। তাই আমরা একমাত্র আমাদের শ্রোতা দর্শকদের প্রতি দায়বদ্ধ। এবং এইখানে একটা কথা বলে রাখি যে আপনাদের যদি মনে হয় যে এই কথাগুলো ভীষণ অপ্রিয় কিন্তু তারপরেও সত্যি কথা বলা হচ্ছে, তাহলে আপনারাও থ্যাঙ্কস বাটন ক্লিক করে এককালীন অর্থ সাহায্য করতে পারেন, অথবা জয়েন বাটন ক্লিক করে হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হতে পারেন। এবং যারা মেম্বার হচ্ছেন হঠাৎ যদি উঠলো কথা, তাদের জন্য এখন তো এক্সক্লুসিভ কন্টেন্টও আসছে। আপনারা যদি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার আজকের এই স্ক্রিপ্টে এই লাইনগুলো যারা লিখেছেন তারা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবেন। ফাঁপা প্রতিশ্রুতি নয়, একদম মন থেকে আপনাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ ফর ইউর আপকামিং থ্যাঙ্কস। তৃতীয় পয়েন্ট, এই হট্টগোল, এই অশান্তি, এই যে অশালীনতা, এগুলোর কি সত্যিই কোনো দরকার আছে? দেখুন, লোকসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক দল যত সাংবাদিকদের বলতে পারেন তু খিচ মেরি ফটো পিয়া, তত ভালো। এই লোকসভা নির্বাচনের আগে তাদের কি দরকার? সব থেকে বেশি দরকার পাবলিসিটি। এবং এই যে ঘটনা ঘটছে অধিবেশনে, তার ইম্প্যাক্টটা ভাবতে পারছেন? প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রাইম টাইমে এটা নিয়ে কথা হবে, চর্চা হবে, সারা দিন ধরে আপডেট দেখানো হবে, ব্রেকিং নিউজ দেখানো হবে, মারামারি করে ঝগড়াঝগড়ি করে লোকজন এই নিয়ে কথা বলতে শুরু করবেন এবং সোশ্যাল মিডিয়ার ভাষায় যেটাকে বলে বাজ ক্রিয়েট করা, সেই রকম একটা বাজ তৈরি হবে। এইটাই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে চাইছে। এবার দেখুন, লোকসভাতে যে ঘটনাটা ঘটছে, পশ্চিমবঙ্গে বিধানসভাতেও তো সেই একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন, শুধু এখানে দলটা বদলে যাচ্ছে। এইখানে যারা বিজেপির বিধায়ক রয়েছেন, বিরোধী দলের বিধায়ক, তারা খুব ভালো করেই জানেন যে তারা শুধুমাত্র কিন্তু বিধানসভায় আলোচনা করতে যাচ্ছেন না, তাদের এমন কিছু কাজ করতে হবে, এমন কর্মসূচি গ্রহণ করতে হবে যার মাধ্যমে তারা চর্চায় আসতে পারবেন, যার মাধ্যমে তাদেরকে নিয়ে কথা হবে, মিডিয়া কভারেজ হবে। এবং তারাও ভালো করেই জানেন যে এই সমস্ত কাজকর্ম তারা করলে তার ফলাফলটা কি হতে পারে। এখানে বিধানসভার ক্ষেত্রে স্পিকার বিমানবাবু যতই নিরপেক্ষ বলুন না কেন নিজেকে, বিজেপির বিধায়ক, বিরোধী দলের বিধায়করা খুব ভালো করেই জানেন যে ওখানে গল্পটা রিগড। এইখানে বিমানবাবু যদি তৃণমূলের দিকে ঝুঁকে থাকেন, তাহলে ওখানে ওম বিড়লা মহাশয়ও বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন। সবাই তো সোমনাথ বাবু হন না যে নিজের দলের লোক গালাগালি দেবে, নিজের দলের লোক মূল্য বুঝতে পারবে না, তারপরেও তিনি নিরপেক্ষই থেকে যাবেন। তো যাই হোক, বিধানসভার ক্ষেত্রে আমরা কি দেখছি? শুভেন্দু অধিকারীকে আপনারা জানেন সাসপেন্ড করা হয়েছে। বিজেপির বিধায়ক যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে আমরা যদি কথা বলার সুযোগ বিধানসভার ভেতরে না পাই, তাহলে আমাদের বাইরে বলতে হবে। ভেতরে বলতে না পারলে বাইরে বলবো, এমনভাবে বলতে হবে, এমন কাজ করতে হবে যার মাধ্যমে একটা কভারেজ হয়। এবার আমাদের বিধানসভায় একমাত্র সাংসদ রয়েছেন নওশাদ সিদ্দিকী, যিনি তৃণমূলেরও না, বিজেপিরও না। তিনি একা একা আর কি বাজ ক্রিয়েট করবেন? তো যাই হোক, বিরোধী দলের বিধায়করা কি করছেন? ভেতরে না বলতে পারলে বাইরে বলছেন, লোকেশন লোকেশন লোকেশন। এখানে তারা কি করছেন? রাজভবনে চলে যাচ্ছেন। আর লোকসভার ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে গান্ধী মূর্তির পাদদেশ। দু জায়গাতেই কিন্তু আমরা পাবলিসিটির এই একই বিষয় দেখতে পাচ্ছি। চতুর্থ পয়েন্ট, 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভা লোকসভা মিলিয়ে। অনেকেই বলছেন যে ব্যাস বিরোধী শূন্য হয়ে গেল সংসদ। আবার উল্টো দিক থেকে বলা হচ্ছে মোটেই না, শুধু বিজেপির সাংসদরা রয়েছেন এমনটা মোটেই নয়, অনেক অন্যান্য দলের সাংসদরাও রয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় যেটা বলা হচ্ছে না, সেটা হয়তো যে সংসদে এই মুহূর্তে যে সাংসদরা পড়ে রয়েছেন সাসপেনশনের পর, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এমন সব দলের লোকজন রয়েছেন যারা হয় এনডিএ শরিক আর না হলে বিজেপিকে সমর্থন করে থাকেন। যেমন উড়িষ্যার বিজেডি, বিজু জনতা দল, সেই দলের সাংসদরা রয়েছেন, কিংবা অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস, সেখানকার যে সাংসদরা তারাও রয়েছেন। এই দুটো আঞ্চলিক দল কিন্তু দেখবেন খুব সুন্দর করে নিজেদের একটা অবস্থানকে মেনটেন করেছে, কেন্দ্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখেছে, টাকা পয়সা পাওয়া টাওয়ার ক্ষেত্রেও তাদের খুব একটা অসুবিধা হয় না, আইন পাশ করার ক্ষেত্রে তারা বিজেপিকে সাধারণত সমর্থন করে থাকেন। তো তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। অর্থাৎ বটম লাইনটা হচ্ছে, আজ যে ইন্ডিয়া জোটের বৈঠকটা রয়েছে, ইউপিএ যেটা এখন ইন্ডিয়া জোট হয়েছে, সেই ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু এই বিজু জনতা দল বা ওয়াইএসআর
কংগ্রেসের মতো দল যাদের সাংসদরা সাসপেনশনের পরেও সংসদে পড়ে রয়েছেন তাদের দেখতে পাওয়া যাবে না। ইন্ডিয়া জোটের বৈঠকে কি হতে পারে? চা, বিস্কুট, পকোড়া, চপ এসব খাওয়া দাওয়া হবে, কাবাব খাওয়া হতে পারে, এখন শীতকাল একটু ফ্রুট কেকও খাওয়া যেতে পারে। এবং সেখানে রাহুল গান্ধী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিওটা করেছেন জগদীপ ধনখড়ের মিমিক্রি করার সময়, সেইটা হয়তো তার পাশে বসা সীতারাম ইয়েচুরিকে দেখাবেন। সীতারাম ইয়েচুরি সেই পারফরমেন্স দেখে নম্বর দেবেন 10-এ 9, 10-এ 8, একদম ঝলক দিখলা যা চলবে। এইখানে আপনি যদি যে কোনো একটা দিক বেছে নিতে চান আপনি নিতেই পারেন। যেমন ধরুন, আপনি যদি বিজেপিকে সমর্থন করতে চান তাহলে লোকসভায় যা হচ্ছে সেই নিরিখে আপনি বলতেই পারেন বেশ করেছে, অসভ্যতামি করছিল, ওই সমস্ত হট্টগোল করছিল, বেশ হয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, একেবারে ঘাট ধরে বের করে দিয়েছে। আবার পশ্চিমবঙ্গের নিরিখে আপনি বলতেই পারেন আচ্ছা বিরোধী দল হয়েছে, একটু বিধানসভায় গিয়ে হট্টগোল করবে না? একটু যদি হট্টগোল নাই করলো তাহলে বিরোধী দলের ভূমিকা কি করে পালন করা হচ্ছে? এইটাকে বিরোধী দল হওয়ার নমুনা নাকি যে কিছুই বলতে পারবে না, একটুও হট্টগোল করবে না, চিৎকার চেঁচামেচি করবে না? আবার আপনি যদি ওই 141 জনের দিকে যেতে চান তাহলে আপনি বলতেই পারেন গণতন্ত্রকে হত্যা করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ওই ছোকরাটা ঢুকে পড়ে রংবোমা ফাটিয়ে দেওয়ার পরে। দেখুন, সাধারণ মানুষকে একটাই কথা বলার আছে, চিল করুন, কোনোটাই হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করবেন না, কিংবা ওখানে প্রধানমন্ত্রী আর এখানে মুখ্যমন্ত্রী জবাবও দেবেন না, আবার পুরনো কাসুন্দি ঘাটাও কিন্তু কেউ ছেড়ে দেবেন না। কাজেই চিল করুন। এই মুহূর্তে কয়েকটা কথা যদি আপনাদের বলি, যেমন ডেমোক্রেসি, পার্লামেন্টারি বিহেভিয়ার, এথিক্স, এই কথাগুলোর সত্যিই মর্যাদা রয়েছে, সত্যিই কোনো মানে রয়েছে এই মুহূর্তে বলে মনে হয়? স্কুলেও অনেক ভালো ভালো জিনিস শেখানো হয়, শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করেন, কিন্তু স্কুলের শেষ দিনে ওই ফ্যানের ব্লেড বেঁকিয়ে দেওয়া হয় আর দেওয়ালে লিখে দেওয়া হয় হারাধন মাস্টার তুমি একটা। না, আপনি যে কথাটা ভাবছেন সেটা বলবো না, তবে একদম শেষে এই গণতন্ত্রের সার্কাসের একটা কথা শুধু মনে করিয়ে দিয়ে যাই আপনাদের। আগামী দিনে আজ যারা এই সমস্ত কাণ্ডকারখানা করছেন লোকসভায়, তারাই কিন্তু আপনাদের সামনে ভোট চাইতে আসবেন একেবারে হাত জোর করে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।